যুক্তরাষ্ট্র নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন মধ্যমায়ের নাগরিকরা। উচ্চবিত্তদের সমর্থন হিলারির প্রতি। জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবার হিলারির ইমেইল ফাঁস রুশ সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে এফবিআই। ভোট গ্রহণের দিন সন্ত্রাসী হামলার আশঙ্কা গোয়েন্দাদের। এবং ভারতের মহারাষ্ট্রে 12 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। 7 শিক্ষক সহ 11 জন গ্রেফতার। বিস্তারিত তদন্ত শেষে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। যুক্তরাষ্ট্রের মধ্যমায়ের নাগরিকরা এবার নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন। তারা মনে করছেন ট্রাম্প ক্ষমতায় আসলে চাকরির বাজার আরও প্রসারিত হবে। অন্যদিকে উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিতরা সমর্থন দিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে। তবে নির্বাচনের মাত্র 3 দিন আগে বিভিন্ন জনমত জরিপের প্রধান দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে আরও জানিয়েছেন তুষার আব্দুল্লাহ। ফিলাডেলফিয়া এটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী। 8 বছর এই শহরটি রাজধানী ছিল। এখানকার ভোটাররা বলছেন যে যারা এখানকার প্রকৃত যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নাগরিকেরা আছেন তারা কিন্তু লেখাপড়ার দিক দিয়ে বা পড়াশোনার দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছিলেন অভিবাসীদের থেকে। যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়েছে তারা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে চাকরির বাজারে তারা অভিবাসীদের জায়গাটি দখল করতে পারবেন। সেই কারণে কিন্তু তারা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে অবস্থান নিয়েছেন। এবং এখানকার ভোটাররা বলছেন রিপাবলিকানদের মধ্যে যারা আবার শিক্ষিত যারা তারা কিন্তু সেইভাবে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের প্রতি অতটা আশ্বস্ত হননি। আমি মনে করি যে হিলারি ক্লিনটন জিতবেন, কারণ ডেমোক্রেটিক যে ভ্যালু মোস্ট অফ দ্য মানুষ যারা ঠান্ডা মাথায় চিন্তা করে তারা এই ভ্যালুটাকে সম্মান করে। এবং আমি আশা করি যে মিডল যারা লোয়ার লেভেলের হোয়াইট যারা ডিসকন্টেন্ট তারা হয়তো জিতবে না। আমি বলতে পারছি যে এখানে খুব এনার্জি আছে, সবাই খুব এক্সাইটেড টু ক্যাস্ট देयर ভোট অন টিউসডে। সো সবাই অনেক কাজ করছে সব দিক থেকে। অন্যদিকে ভোটাররা বলছে হিলারি ক্লিনটন অনেকটি উদার, তিনি বৈশ্বিক, তিনি সকল অভিবাসীদেরকে নিয়ে আমেরিকাকে গড়তে চান এবং আমেরিকার উন্নতি চান, আমেরিকাকে এগিয়ে নিতে চান। সেই ক্ষেত্রে এখানকার এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে শিক্ষিত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী তারা কিন্তু হিলারি ক্লিনটনের সঙ্গে আছেন, হিলারি ক্লিনটনের সঙ্গে থাকতে চাচ্ছেন। এবং সর্বশেষ যে হিলারি ক্লিনটনের যে এগিয়ে থাকা 3 পয়েন্ট থেকে আর এগিয়েও না যেতে পারেন হিলারি ক্লিনটন, এবং ডোনাল্ড ট্রাম্প যদি ইলেকট্রাল ভোটে বর্তমানে যে অবস্থায় আছেন সেখানেও থাকেন, তবুও কিন্তু হিলারি ক্লিনটনকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প অতিক্রম করতে পারবেন না। ফিলাডেলফিয়া থেকে তুষার আব্দুল্লাহ। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী দোদুল্যমান রাজ্যগুলোতে সমাবেশ করছেন। নিউ হ্যাম্পশায়ারে গিয়ে নিজেকে ভবিষ্যতের নেতা হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলছেন যে হিলারি নিজের ইমেইল পরিচালনা করতে পারে না, তিনি দেশ পরিচালনা করবেন কিভাবে। এদিকে হিলারি শিবির বলছে তারা নিশ্চিত ক্লিনটনের ইমেইল ফাঁসের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। অন্যদিকে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন ক্লিনটন ফাউন্ডেশনের অর্থদাতারাই আইএসের মদতদাতা। এ সময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিয়ন্সকে শুক্রবার হিলারি ক্লিনটনের সঙ্গে একই মঞ্চে দেখা যায়। ওহাইওর ক্লিভল্যান্ডে হিলারির পক্ষে প্রচারণায় অংশ নেন তিনি। একই দিন হিলারি পেনসিলভেনিয়াতেও যান। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পকে দেখা যাচ্ছে দোদুল্যমান রাজ্যগুলোতে বেশি করে প্রচারণা চালাতে। প্রচারণার প্রথম দিন থেকেই আমার পরিকল্পনার কথা আপনাদের বলেছি। কিভাবে আপনাদের আমি সাহায্য করব সে বিষয়ে জানিয়েছি। আপনাদের আশপাশে কেউ যদি ট্রাম্পকে ভোট দিতে চান তাকে বোঝান যে এটা করলে তিনি মারাত্মক ভুল করবেন। হিলারির পক্ষে কয়েকদিন ধরে প্রচারণা চালাচ্ছে
যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার নির্বাচনের অন্যতম লড়াই ক্ষেত্র নর্থ ক্যারোলাইনায় গিয়ে তিনি আবারও হিলারিকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন। আমি বিশ্বাস করি যে হোয়াইট হাউস পরিচালনার মতো যোগ্য যদি কেউ থাকেন তিনি আমার বন্ধু হিলারি ক্লিন্টন। অসাধারণ একজন প্রেসিডেন্ট হবেন তিনি, আপনারা শুধু তাকে ভোট দিন। তবে ওবামা যতই হিলারিকে সবচেয়ে যোগ্য প্রার্থী বলুন না কেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও হিলারিকে অস্থিরমতি হিসেবে উল্লেখ করেন। শুক্রবার নিউ হ্যাম্পশায়ারে প্রচারণায় গিয়ে নিজেকে ভবিষ্যতের নেতা হিসেবে দাবি করে তার প্রচারণার অন্যতম হাতিয়ার হিলারি ক্লিন্টনের ইমেইল কেলেঙ্কারির কথা আবারও টেনে আনেন তিনি। হিলারি ক্লিন্টনের পররাষ্ট্রনীতির কারণে সিরিয়া এবং ইরাকে আজই যুদ্ধ। রাশিয়ার সঙ্গে এমন সম্পর্ক তৈরি করেছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী। আমার পররাষ্ট্রনীতির মূল কথাই হবে যুক্তরাষ্ট্রের স্বার্থকে সবার উপরে রাখা। হিলারি ক্লিন্টন তার নিজের ইমেইলই পরিচালনা করতে পারেন না, দেশ পরিচালনা করবেন কিভাবে? হিলারি ক্লিন্টনের ইমেল বিতর্কের অবসান শিগগিরই হবে এমন কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হিলারির প্রচারণায় ব্যাঘাত ঘটানোর জন্য হিলারিকে লেখা চিঠি সহ কিছু ভুয়া দলিল শনাক্ত করার দাবি করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। হিলারির ইমেল ফাঁসের সঙ্গে রুশ হ্যাকারদের জড়িত থাকার অভিযোগ তদন্তের অংশ হিসেবে এসব খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হিলারির ইমেল ফাঁসে রাশিয়ার কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ব্রিটিশ সাংবাদিক জন পিলজারকে দেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে রুশ সংবাদ মাধ্যম আরটি এ তথ্য জানায়। অ্যাসাঞ্জ আরও বলেন, হিলারির বিরুদ্ধে জনবিরোধী গোপন তথ্য ফাঁস হওয়ার পরও তিনি মনে করেন হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, কারণ তার মতে কোনোভাবেই ট্রাম্পকে জিততে দেওয়া হবে না। অ্যাসাঞ্জ আরও বলেন, ক্লিন্টন ফাউন্ডেশনে যারা অর্থ দিচ্ছেন তারা আইএসকেও অর্থের যোগান দিচ্ছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় নিউ ইয়র্ক, টেক্সাস এবং ভার্জিনিয়ায় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই খবর জানায় রয়টার্স। খবরে বলা হয়, কোথায় হামলা হতে পারে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও মার্কিন গোয়েন্দা সংস্থারা এর মধ্যে হামলার আশঙ্কায় যৌথ সন্ত্রাস বিরোধী টাস্কফোর্সকে সতর্ক করেছেন। নিউ ইয়র্ক ও ভার্জিনিয়ার পুলিশ বিভাগ এর সত্যতা নিশ্চিত করেছেন। আর বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র স্টিভ কোলম্যান বলেছেন, সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে হামলার আশঙ্কা থাকায় এই তিনটি অঙ্গরাজ্যে ভোটার উপস্থিতি কমে যাওয়া এবং প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে বড় ধরনের প্রভাব পড়ারও আশঙ্কা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। দর্শক, আসন্ন মার্কিন নির্বাচন উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে স্টুডিও 2 থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রেদুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আমাদের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদুল ইসলাম। নির্বাচনের আগ পর্যন্ত এর পরবর্তী কয়েকদিন আমরা আপনাদের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। এরই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো মার্কিন নির্বাচন পূর্ব জরিপ ও তার বাস্তবতা সম্পর্কে। এজন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শামীম রেজা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। নির্বাচনের দিন আসলে একদমই ঘনিয়ে এসেছে, আর মাত্র 3 দিন বাকি নির্বাচনের। আমরা জানি এই আগ মুহূর্তে আসলে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জরিপ। কেননা আমরা জানি যে পূর্ববর্তী যে জরিপগুলো রয়েছে সেই জরিপ থেকে কিন্তু কিছুটা হলো আমরা প্রতিফলন, চূড়ান্ত নির্বাচনের প্রতিফলন কিন্তু আমরা পাই। সেই বিষয়ে পরে আসছি। স্যার, প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো যে বর্তমানে যে জরিপের যে অবস্থা প্রধান দুই প্রার্থীর, এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি? এখন পর্যন্ত তো খুব, যেটা আমরা বাংলায় বলি যে হাড্ডাহাড্ডি অবস্থা, একদম ওঠানামাটা খুব বেশি রকম হচ্ছে। এবং যেহেতু যারা আগে ভোট দিতে চান, অগ্রবর্তী ভোটের যে ব্যবস্থাটা তাদের আছে, সেটার একটা ফল পাওয়া যাচ্ছে, যদিও সেই সংখ্যাটা তো আর মূল ভোটের মতো এত বড় না। কিন্তু এইবার একটু বেশি দেখতে পাচ্ছি স্যার। এরই মধ্যে বলা হচ্ছে যে 3 কোটি ভোটার আর্লি ভোটিং। এটার অনেকগুলো কারণে এটা হয়েছে। একটা হলো যে বিভিন্ন ধরনের কিছুটা গুজবও ছড়িয়েছে যে ভোটের দিনের পরিবেশটা কেমন থাকবে। এমনিতে তো অগ্রবর্তী ভোট যারা দিতেন বিভিন্ন কারণে দিতেন, যে ওই দিন তিনি হয়তো পারবেন না, বা তার অন্য কাজ থাকতে পারে, শারীরিক অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন কারণে সুযোগগুলো দেওয়া হয়। এবং আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 4টা রাজ্য আছে যেখানে কারণ দর্শাতে হয় কেন সে আগে ভোট দিতে চায়, বা আরো 3-4টা আছে যেখানে ভোটের এই সুযোগটাও সেখানে নাই। কিন্তু এই বিপুল পরিমাণে যাবার একটা কারণ সম্ভবত যে এক ধরনের নির্বাচনের মধ্যে, প্রচারণার মধ্যে একটা উগ্রতার
এক ধরনের যেটা আগে ছিল না। আপনি জানেন কিছুক্ষণ আগে CNN দেখিয়েছে যে বারাক ওবামা তার সম্ভবত নর্থ ক্যারোলাইনা তিনি যখন নির্বাচনে এই হিলারির পক্ষে প্রচার অভিযানে অংশ নিচ্ছেন, সেখানে ট্রাম্পের পক্ষের লোকেরা সেখানে যে গোলযোগের চেষ্টা করেছে, তো যেখানে মার্কিন রাষ্ট্রপতি বক্তৃতা দিচ্ছেন সমর্থনে, সেখানে গিয়ে গোলযোগ করাটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা না। এরকমও কিন্তু একটা প্রতিবেদন আমরা দেখেছি যেখানে বলা হচ্ছে যে ট্রাম্পের শিবির এরকম প্রচারণা চালাচ্ছে যে তারা ভয় দেখাচ্ছে যে নির্বাচনের দিন যাতে লোকজন কম ভোট দিতে যায়, বিশেষ করে হিস্প্যানিক। গতকাল মার্কিন টেলিভিশনের কোন এরকম দেখানো হয়েছে যে ধরনের বক্তৃতা আমরা সাধারণত একটু অনুন্নত বিশ্বে দেখি, যে খুব উগ্রতা তৈরির একটা চেষ্টা করা, মানুষকে সাংঘাতিকভাবে উত্তেজিত করা, এরকম একাধিক বক্তাকেও দেখা গেছে যে তারা খুব যেটাকে খুব আগ্রাসী বক্তব্য তারা দিচ্ছে, এবং আগ্রাসী বক্তব্য দেওয়ার পরে যখন তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে যে কেন এই ধরনের বক্তব্য দিচ্ছেন, তারা উত্তর দিচ্ছেন যে এটা এখন ভোটারদেরকে উত্তেজিত করবার জন্য, এছাড়া বিকল্প কোনো পথ নেই। মানে এটা একেবারেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের যে রীতিনীতির সাথে যায় না। তো আপনি যে কথা বলছিলেন যে কারণে আরেকটার সাথে যুক্ত হয়েছে, যেটা নিশ্চয়ই আমরা অবগত আছি, যে রাশিয়ার একটা ভূমিকা থাকতে পারে ভোটের দিন, যে তার বিভিন্ন পদ্ধতিগুলো যেটা আমরা পরে হয়তো আলাপ করবো, হ্যাক হতে পারে, প্রতিষ্ঠাতা আজকেও বলেছেন, এবং সেই হ্যাকিং গুলো অনেকভাবে হতে পারে। যেমন যিনি ভোটার যাচ্ছেন তিনি হয়তো গিয়ে দেখবেন তার নাম নাই, কিংবা তার নামটি পাওয়া যাচ্ছে না, বা তার রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যাচ্ছে না, অথবা তার ঠিকানা মিলছে না, ম্যাপ এলোমেলো হয়ে যেতে পারে ভোটের যে কেন্দ্রগুলো থাকবে। এই সব একটা কারণ যে অগ্রগতি ঘটে। আমাদের কাছে আপনি যেটা বলছিলেন যে জরিপের সবশেষ অবস্থা, আমাদের কাছে কিছু পরিসংখ্যান রয়েছে, একটু দর্শকদের জন্য আমরা এক নজরে দেখিয়ে আসতে চাই সংক্ষেপে পরিসংখ্যানটি, যে বর্তমানে ইলেকটোরাল এবং পপুলার ভোটের যে ওঠানামাটা সেটার হারটা কেমন আমরা একটু দর্শক আপনাদের জন্য দেখাবো। আমরা এরই মধ্যে জেনেছি যে ট্রাম্প এবং হিলারির খুব কাছাকাছি পর্যায়ে চলে এসেছে, কিন্তু গত কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে যে ইয়েতে দেখতে পাচ্ছি চিত্রে, সেখানে কিন্তু আমরা জানি যে নীল হচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের, তিনি অনেক এগিয়ে থাকলেও তার কিন্তু নিম্নমুখী। এবং আমরা যদি পপুলার ভোটটা দেখি সেখানে কিন্তু খুব পাশাপাশি অবস্থানে রয়েছে 48 এবং 45। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 3% পার্থক্য রয়েছে দুই প্রার্থীর মধ্যে। আমরা নির্বাচনী ফলাফলের একটি পূর্বাভাস পেয়েছি 538 থেকে, এটি জরিপ সংস্থা, সেখানে কিন্তু হিলারি ক্লিন্টনকে অনেক এগিয়ে রাখলেও আপনি দেখতে পাচ্ছেন দর্শক যে মাত্র খুব নিম্নমুখী কিন্তু হিলারি ক্লিন্টন, এবং ট্রাম্পের ইয়াটা কিন্তু দেখা যাচ্ছে তার ঊর্ধ্বমুখী। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী ফলাফলের পূর্বাভাস, আমরা দেখতে পাচ্ছি যে 35%, 64%। এখন পর্যন্ত কিন্তু অনেক ব্যবধান রয়েছে হিলারি ক্লিন্টন এবং ট্রাম্পের মধ্যে। আমরা একটি সার্বিক জরিপ সংগ্রহ করেছি, সেটি বিবিসি করেছে, 5টি জাতীয় জরিপের সমন্বয়ে এটি তারা করেছে। সেখানে কিন্তু দেখানো হচ্ছে যে দুই প্রার্থী পপুলার ভোটের দিক থেকে একদম সমান অবস্থানে রয়েছে, 45 এবং 45%। এই যে সমান অবস্থানে থাকা, এর বিষয়টা হচ্ছে দেখতে পাবেন যে হিলারি কিন্তু এক পর্যায়ে অনেক উপরে ছিলেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে আবার উনি কিন্তু এখন ঊর্ধ্বমুখী বেশ কিছু কারণে, FBI তদন্তের ঘোষণায়, এবং আমরা দেখছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং ট্রাম্পের যে টিভি বিতর্ক হয়েছিলেন, তাদের যে মূল মঞ্চ, তাদেরকে মেলে ধরার যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে কিন্তু প্রথমটিতেই আমরা দেখছি হিলারি ক্লিন্টন জয়ী হয়েছিলেন। এটি যদিও CNN ওআরসির জরিপ, 62% জনসমর্থন তিনি পেয়েছিলেন প্রথম টিভি বিতর্কে। এবং আমরা একইভাবে দেখব যে দ্বিতীয় যে টিভি বিতর্কিত হয়েছিল সেটিও কিন্তু আসলে হিলারি নিজেকে মেলে ধরেছিলেন, এবং আমরা দেখেছি কিন্তু তিনি জরিপের অধিকাংশ মতামত তিনি পেয়েছেন, তার পক্ষে পড়েছে। এবং সর্বশেষ যে টিভি বিতর্কটি হয়েছিল, যাতে জাতীয় নিরাপত্তা ইস্যু, সামাজিক নিরাপত্তা ইস্যু এবং পররাষ্ট্র নীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে দুই প্রার্থী কথা বলেছিলেন, সেখানেও কিন্তু আসলে আমরা দেখেছি জরিপে কিন্তু হিলারি ক্লিন্টন জয় পেয়েছেন, 52% সমর্থন তিনি পেয়েছিলেন। এই পর্যায়ে আমরা একটু দেখে নেব আমাদের যে আগের আমরা যে বলছি যে জরিপ আসলে কতটুকু প্রতিফলন হতে পারে, সেইটার একটি আমরা রূপ দেখতে চাই। আমরা যদি 2000 সালের নির্বাচনের দিক তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে এটি একটু ব্যতিক্রম ছিল, যে আল গোর এবং বুশের মধ্যে, যে জর্জ বুশের মধ্যে যে ইয়েটি হয়েছিল লড়াইটি, সেখানে কিন্তু খুবই এগিয়ে ছিলেন কিন্তু আল গোর, তারপরও ইলেকট্রাল হিসেবে কিন্তু বুশ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। পরের বারও আমরা দেখছি যে জরিপের ফলাফলই পূর্বাভাসই কিন্তু সঠিক হয়েছে, 51% ভোট পেয়ে কিন্তু জর্জ বুশ আবারও দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।
আমরা যদি 2004 সালের দিকে তাকাই, প্রেসিডেন্ট ওবামা, সেখানেও কিন্তু জরিপে আমরা পূর্বাভাস পেয়েছিলাম যে ওবামা বিপুল ব্যবধানে জয় পেতে যাচ্ছেন। সেরকম একটি আমরা কিন্তু দেখছি যে জরিপের যে মূল ফলাফল, সেই মূল ফলাফলও কিন্তু আমরা দেখছি যে 53% জনসমর্থন পেয়েই কিন্তু এবং ইলেকট্রাল কলেজ প্রয়োজনীয় সংখ্যা পেয়েই কিন্তু ওবামা প্রথমবারের মতো প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে। এবং দ্বিতীয়বার আমরা দেখছি যে 49% ছিল জরিপের পূর্বাভাস, সেখানে কিন্তু আমরা অনেকটা কাছাকাছি দেখছি যে 51% ভোট পেয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মিট রমনি পেয়েছিলেন 47% ভোট। এই যে সার্বিক একটা আমরা দেখলাম যে জরিপের ওঠানামা থাকে একটি পর্যায়ে এবং অনেকটা সেই মূল ফলাফলে দেখা যায় জরিপের প্রতিফলন অনেকটা হয়ে থাকে, কিন্তু এইবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে, যে জরিপের ওঠানামাটা খুব বেশি। যে আমরা প্রথম যখন দেখলাম যে ট্রাম্পের বিরুদ্ধে যখন নারী কেলেঙ্কারির অভিযোগ উঠলো, তিনি তখন অনেকটা পড়ে গেলেন এবং হিলারি দেখলাম যে অনেক তার জনসমর্থন বেড়ে যাচ্ছে। আবার যখন কিছুদিন আগে FBI ঘোষণা দিলেন হিলারির ইমেল বিতর্ক নিয়ে তদন্ত শুরুর, এরপর আবার দেখা গেল যে ট্রাম্পের জনসমর্থন বেড়ে যাচ্ছে। এমনকি ইলেকট্রাল সংখ্যাও আমরা দেখেছি ট্রাম্পের অনেকটা বেড়েছে, যেটা আগে ছিল 160, সেটি কিন্তু 200 ক্রস করে গিয়েছে গত কয়েকদিনে। এই বিষয়টিকে, ওঠানামার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা গত 100 বছরের মার্কিন নির্বাচনের দিকে যদি তাকানো যায়, এইটা খুব অস্বাভাবিক ঘটনা যে কখনো এই ব্যবধানের প্রার্থী এতখানি এগিয়ে আসতে পারেন। মানে হিলারি যে মানের প্রার্থিতা বা যে প্রার্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন নির্বাচনের আগে থেকেই, আমি যদি বলি, আপনি জানেন এর আগে নিজের দলেও তিনি প্রার্থিতা ঘোষণা করেছিলেন বা চেষ্টা করেছিলেন বারাক ওবামার সময়, এবং তারপর তিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন, সুতরাং তার পরিচিতি রয়েছে। এর আগে তিনি ফার্স্ট লেডি ছিলেন, দীর্ঘদিনে তিনি পরিচিত একজন ক্যান্ডিডেট। এবং সবচেয়ে বড় কথা যে যখন এই দুইজনের প্রার্থিতা চূড়ান্ত হলো দুই দল থেকে, তখন যদি আপনি তুলনা করেন, তখন হিলারি ক্লিনটনের যে আমি যদি বলি যে তার ভাবমূর্তি, তার অবস্থান, তার গ্রহণযোগ্যতা, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যবধানটা এত বেশি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের 100 বছরের যদি আমি ধরি যারা নির্বাচন নিয়ে কাজ করেন বা যারা এই রাজনৈতিক সংস্কৃতিতে বা নির্বাচন নিয়ে যারা কাজ করছেন, তারা বলছেন যে এত বড় ব্যবধান কখনো পূরণ হয়নি অন্যদের ক্ষেত্রে। এরপরে আপনি জানেন যে যত সময় গড়িয়েছে ব্যবধানগুলো কমেছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু আগে কিন্তু অনেক বেশি ছিল, সংখ্যা অনেক কাছাকাছি চলে এসেছে। এবং শুধু এটা বলে না, আমি বলছি যে যত 70-এর দশক, 80-এর দশক, 90-এর দশকের নির্বাচনগুলোতে এতটা সাধারণত পার্থক্য দেখা যায়নি দুই প্রার্থীর মধ্যে, যেটা আপনিও কিন্তু আপনার পূর্ববর্তী জরিপগুলো দেখালেন, যেটা আপনি যদি ওইভাবে ধরেন মিট রমনি, বারাক ওবামার ক্ষেত্রে এটা, কিংবা অ্যাল গোরের সময় যদি আপনি বলেন অ্যাল গোর বা বুশের সময়, এরকম যে প্রার্থীগুলোর কথা আমরা মনে করতে পারি, হয়তো ব্যবধান ছিল, এর আগে অন্যদের ক্ষেত্রে ব্যবধান ছিল। এবার অস্বাভাবিকভাবে আপনি যেমন টেলিভিশন বিতর্কগুলোর কথা বলছেন, যে যেখানে টেলিভিশন বিতর্কের কোন প্রার্থীর ক্ষেত্রে আমরা এই ব্যবধান লক্ষ্য করি, হয়তো এটা ব্যবধান কয়েক পয়েন্টের ব্যবধান হয়ে থাকবে, এই বিপুল ব্যবধান থাকবার পরেও, এবং আপনি জানেন যে ট্রাম্পের বিভিন্ন মন্তব্য, তার বিভিন্ন আচরণ, যেটা আমরা সাধারণত একজন মার্কিন নির্বাচনের প্রার্থীর ক্ষেত্রে লক্ষ্য করি না, আমরা যে ধরনের আচরণ লক্ষ্য করি। সাম্প্রতিক সময়ের কথা যদি বলি, গত কয়েকদিন আমরা দেখেছি যে FBI এর পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে এবং বলা হচ্ছে তারা তদন্ত করবেন। তারা এও বলছেন যে হিলারির সহযোগীর কম্পিউটার থেকে এমন কিছু তথ্য পাওয়া গেছে যেগুলো আসলে নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে। অন্যদিকে একই সময় আমরা দেখছি যে জুলিয়ান অ্যাসাঞ্জ তিনি বলছেন যে হিলারিকে যারা ক্লিন্টন ফাউন্ডেশনে যারা ডোনেশন করেছিলেন, আইএসকেও সে একই ডোনেশন। এই যে বিতর্কিত কিছু মন্তব্য, এগুলো কি প্রভাব ফেলছে? এটা একটা জিনিস যে যখন টেলিভিশন বিতর্ক চলছে তখনও কিন্তু হিলারির আগের ইমেল বিতর্কটা ছিল, আপনার মনে আছে যে পূর্ববর্তী যেটা, সেটা দিয়েও কিন্তু তিনি ঠেকাতে পারেননি। তারপরে কিন্তু অনেক বড় ব্যবধান আমরা লক্ষ্য করেছি, যেটা আপনিও জরিপের ফল দেখালেন। এরপরে দ্বিতীয়বার যে ধাক্কাটা আসলো ইমেলের, সেইটা আসলে আমরা যে মন্তব্য করা বা এটা নিয়ে অনুসন্ধান করার সময়টুকু পাওয়া যায়নি। মানে এত কাছাকাছি সময়ে এসে এই পরবর্তী ঘোষণাটা আসলো জিমেল, এবং যাও তার সার্ভার থেকেও না, তারা বলছেন যে তার সহযোগী অন্যের সার্ভার থেকে পাওয়া গেছে। কিন্তু সেটা আসলে ভোটাররা কিভাবে নিয়েছেন, কি আলোচনায় নিয়েছেন, এটা আমার মার্কিন সমাজের দীর্ঘদিনের পর্যবেক্ষণের অভিজ্ঞতার ভিত্তিতে বলছে যে এর জন্য একটা সময় প্রয়োজন পড়ে। যে যখন আমরা দুই প্রার্থীর গ্রহণযোগ্যতা নিয়ে চিন্তা করছি, তাদের অবস্থানগুলো নিয়ে চিন্তা করছি, ঠিক এরকম এক সপ্তাহ আগে আপনি যদি একটা নতুন বিতর্ক শুরু করেন, এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে এইটাও যদি আমরা বলি যে এটার কারণে প্রভাব পড়েছে, তাহলে কিন্তু ওই যুক্তিটাও টেকে না যে ট্রাম্পের নামে তো ক্রমাগত অভিযোগ আসছে, 10-12 জন নারী তার বিরুদ্ধে অভিযোগ করেছে, যার মধ্যে ধর্ষণের অভিযোগ পর্যন্ত রয়েছে। তো সেরকম একটা অভিযোগ মাথায় নিয়ে তাহলে তো উল্টাটা হওয়ার কথা ছিল। আমরা যদি ধরে নিই যে হিলারির এই ইমেল, স্যার এই মুহূর্তে একটু যদি মার্কিন গণমাধ্যমগুলোর দিকে দৃষ্টি দেই, আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ট্রাম্পের বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে সেটি কি ফলো করে প্রচার করেছিল বিভিন্ন গণমাধ্যম।
আবার এখন দেখছি যে হিলারির জন্য যখনই হিলারির বিরুদ্ধে সামান্য কিছু বলছেন তখনই কিন্তু বিভিন্ন লোক মার্কিন গণমাধ্যমে ফলো করে প্রচার আমি ওই জায়গাটায় আলোকপাত করছেন না। গণমাধ্যম যদি ওভাবে বলা যায়, গণমাধ্যম তো এটা দেবেই, মানে তাকে তো এটা থেকে আটকানো যাবে না। এখন কোন কোন গণমাধ্যম হয়তো কারো পক্ষে নিচ্ছে, আপনি জানেন যে মার্কিন রীতি আছে, কিন্তু হিলারির পক্ষেও আছে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছে। তার মানে কিন্তু এই না যে তারা কিন্তু সিএনএন কে দেখেছি শুরু থেকেই একটি ডেমোক্র্যাটদের পক্ষে এটা অনেকটা ঘোষণাও তারা দিয়ে দেন, কিন্তু তার অর্থ কিন্তু এই নয় যে নিউজ কভারেজের ক্ষেত্রে তারা তারতম্য করবেন। সুতরাং ওই ক্ষেত্রে নারীদের অভিযোগগুলো যে গুরুত্ব বা যে মাত্রা দিয়ে প্রকাশ করেছে গণমাধ্যম, হিলারির ইমেইলের বিষয়টাও কিন্তু সেইভাবেই তারা প্রকাশ করবে। তার সমর্থন তো তার এডিটোরিয়াল সমর্থন, তার অবস্থানের সমর্থন, সেটা অনেকভাবে সে কিভাবে বিশ্লেষণ করছে তার উপর। কিন্তু আপনি যে কথাটি বলছিলেন, এই জায়গাটা আমাদেরকে খুব ভাবিয়ে তুলছে যে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও তো এক সপ্তাহ আগে অভিযোগগুলো জারি ছিল, তো তাতে তো তার জনপ্রিয়তা নেমে যাওয়ার কথা, তো সেটা না নেমে সেটা বাড়ছে। এবং হিলারির ক্ষেত্রে একটা অভিযোগের কারণে হঠাৎ করে তার পড়ে যাবে, ব্যাপারটা এতটা হয়তো সরল না। এই ক্ষেত্রে স্যার আপনি একটু জরিপের বিষয় যদি বলতেন যে জরিপের নমুনায়নগুলো আসলে কেমন হয়। দেখুন, নমুনায়নে তো শেষ, নমুনায়নে তো আপনি প্রশ্ন তুলতেই পারেন, কিন্তু সাধারণত যে প্রক্রিয়ায় নমুনায়ন করা হয় জরিপগুলোর জন্য, সেটার ক্ষেত্রে প্রশ্ন তুলে খুব একটা লাভ নেই, কারণ এটা যতগুলো জরিপই করা হচ্ছে সেটার সংখ্যার তারতম্য হয়তো হচ্ছে, কিন্তু ফলের কিন্তু খুব তারতম্য হচ্ছে না। কারণ আপনি যেগুলো দেখালেন তার বাইরে আপনি জানেন যে আজকে পর্যন্ত নিউ ইয়র্ক টাইমসের জরিপ আছে, সিএনএন এর আছে। তো সিএনএন যেমন দেখাচ্ছে যে যদি ইলেকট্রাল কলেজের হিসাব ধরি, আমি দুপুর পর্যন্ত বলছি যে হিলারি ক্লিন্টন হয়তো 260-এর মতো এরকম, ডোনাল্ড ট্রাম্প 208 বা এরকম। তার মানে ওই যে পার্থক্য যেটা আপনি বলছেন, সেটা পার্থক্যের মাত্রাটা হয়তো বিভিন্ন রকম হচ্ছে, কিন্তু কে আগে থাকছেন কে পিছনে থাকছেন সেটার ব্যাপারে কিন্তু খুব বেশি তারতম্য হচ্ছে না। আমার মানে যে প্রশ্নটা আপনি করছিলেন যে কতখানি প্রতিফলন ঘটবে, আমরা এর আগে যে কারণে প্রতিফলনগুলো বুঝতে পারতাম, সেটার একটা বড় ছিল যে সুইং ভোটার যাদেরকে আমরা বলি, যেটা এখন অনিশ্চিত সে কোন দিকে ভোট দেবে, এই সংখ্যাটা এবার খুব ধোঁয়াশার মধ্যে পড়ে যাচ্ছে যে তারা আসলে কতখানি ভূমিকা রাখতে পারবেন। কারণ এতটা আমরা সাংঘাতিকভাবে মেরুকরণ হতে দেখিনি মার্কিনদের মধ্যে। তারা অবশ্যই ডেমোক্র্যাটদের সমর্থক আছে, অবশ্যই তারা রিপাবলিকানদের সমর্থক আছে, অনেকটা আমাদের মতো যদি আমরা ধরি যে বড় বড় রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকে এবং আমরা একটা ধারণা করে নিতে পারি। কিন্তু মার্কিন সমাজে এতটা লক্ষ্য করা যায় না যে একেবারে খুব মানে কোমর বেঁধে নেমে আসবেন, মানে যেভাবে আমরা ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের দেখতে পাচ্ছি। এমনি তো আপনার মনে রাখতে হবে যে এর আগেও কিন্তু ডেমোক্র্যাট হিসাবে, সমর্থক হিসাবে আমরা যাদেরকে জানি নিবন্ধিত বা আছেন, তার প্রায় 93% কিন্তু ডেমোক্র্যাটদেরকে ভোট দিয়েছেন। বা যদি আমি রিপাবলিকানদের ক্ষেত্রে দেখি, তার প্রায় 94% যারা রিপাবলিকান বলে নিজেদেরকে ঘোষণা দিয়েছেন বা নিবন্ধিত। একটি বিষয় ঘটতে পারে, যদি যারা হচ্ছে নিবন্ধন করেছেন এরই মধ্যে ডেমোক্র্যাট ভোটার, তারা যদি ভোট দিতে না আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ফলাফলের প্রভাব পড়তে পারে। একটা যেটা আপনি যে কথাটি বলছেন সেটার একটা অনিশ্চয়তা গত কয়েকদিন বিভিন্ন আলোচনা থেকে হচ্ছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে এটা তো অনেক রাজ্যে বিভক্ত। আপনি যেমন জনপ্রিয় ভোটের কথা বলছিলেন, পপুলার ভোটটার একটা প্রভাব পড়ে। আমার কাছে যেটা মনে হচ্ছে অন্তত ছাত্র জীবন থেকে এটা দেখে, যে জনপ্রিয় নির্বাচনের এর প্রভাবটা ভোটারদের উপরে পড়ে। কারণ ভোটাররা, আপনার কাছে একদম সংক্ষেপে যদি জানতে চাই যে নির্বাচনের মাত্র 3 দিন বাকি, আমরা সার্বিক একটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম জরিপের বর্তমান অবস্থা নিয়ে। সব শেষ এক কথা যদি একটু বলতেন যে আপনার কি মনে হচ্ছে যে কে আসতে যাচ্ছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে? আমার কাছে এখনো যদি মনে হয় যে এই হ্যাকিং এর এই গুজবগুলো যদি সঠিক না হয় এবং ভোটাররা যদি আসেন, আপনার মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমরা যদি ওইভাবে বলি যে বিপুল অংশ শ্বেতাঙ্গ ভোটার রয়েছে, তো তার অর্থ কিন্তু এই না যে শ্বেতাঙ্গ ভোটাররাই কেবল পপুলার ভোটে কন্ট্রিবিউট করলেই চলবে। আপনি নিজেও বলেছেন রাজ্য এবং ইলেকটোরাল কলেজের ব্যাপার সেখানে আছে। আমি এখনো হিলারির দিকেই আমি মনে করি যে জয়ের সম্ভাবনা। আপনাকে অনেক ধন্যবাদ, হয়তো ব্যবধানটা অনেক কম হতে পারে। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম নির্বাচন পূর্ব জরিপের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ। আগামীকাল আবারও আপনাদের সঙ্গে যোগ দেব, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা আসন্ন মার্কিন নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ দেখলাম, একইভাবে আগামীকালও আপনাদের সঙ্গে আমরা যোগ দেব। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, মসুলের আরো কিছু অঞ্চল থেকে আইএসকে হটানোর দাবি ইরাকি বাহিনীর। পালিয়ে যাওয়ার আগে নিরীহ মানুষদের হত্যা করছে জঙ্গিরা, জানালো জাতিসংঘ। ভারতের একটি আবাসিক স্কুলের 12 ছাত্রীকে ধর্ষণের অভিযোগে 7 শিক্ষক সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের বুলধানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মধ্যে স্কুলটির প্রধান শিক্ষক রয়েছেন। নিনাধি আশ্রম নামের স্কুল বোর্ডিংটিতে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর 12 থেকে 14 বছর বয়সী এই শিশুদের বিভিন্ন সময়ে যৌন নির্যাতন করা হতো। এদের একজনকে গত 6 মাস ধরে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগীদের পরিবারের বরাত দিয়ে জানায় গণমাধ্যম। ভুক্তভোগীদের 3 জন গর্ভবতী হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীপাবলির ছুটিতে বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের তাদের উপর নির্যাতনের কথা পরিবারকে জানায়। এই ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আরো কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ও হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, টেলিফোনে ব্রোঙ্কসের একটি অ্যাপার্টমেন্টে এক ব্যক্তি জোরপূর্বক ঢুকে পড়েছে এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে 2 পুলিশ কর্মকর্তা আহত হন। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে গুলিবিদ্ধ 2 পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হামলাকারী 35 বছর বয়সী, তার ব্যক্তির নাম ম্যানুয়েল রোজেলস। এই ঘটনার পর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক ও ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট মনিটরিং গ্রুপ। শুক্রবার সকাল থেকেই এ মাধ্যমগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। টার্কি ব্লকস নামে দেশটির একটি ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, 11 জন কুর্দিপন্থী আইন প্রণেতাকে আটকের জেরেই যোগাযোগের এ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় নেটের গতি কমিয়ে দিয়ে ইন্টারনেট ব্যবহার ব্যাহত করার প্রক্রিয়াকে থ্রেট লিঙ্ক বলা হয়। ধারণা করা হচ্ছে থ্রেট লিঙ্কের মাধ্যমে নির্দিষ্ট ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইরাকের মসুলে আইএস বিরোধী অভিযানে নতুন করে আরেকটি এলাকা পুনর্দখল নিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার শহরটির উত্তরাঞ্চলের ওই এলাকায় প্রবেশের সময় জঙ্গিদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় ইরাকি বাহিনী। এ সময় আল জাহরা জেলায় 90% এলাকা আইএস মুক্ত করা হয় বলে জানায় তারা। এদিকে সেনা অভিযানের মুখে শত শত নিরীহ মানুষকে আইএস জঙ্গিরা হত্যা করছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানায়, শুধুমাত্র বুধবার 180 জন সাবেক চাকরিজীবীকে হত্যা করা হয়। জঙ্গিরা বিভিন্ন এলাকা থেকে সরে যাওয়ার আগে হত্যাকাণ্ড চালাচ্ছে বলেও জানায় জাতিসংঘ। যৌথ বাহিনীর আগ্রাভিযানে নিজেদের বয়স্ক সদস্যদের হারানোর কারণে আইএস জঙ্গিরা ব্যাপক হারে শিশুদেরকে নিয়োগ দিচ্ছে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। আন্তর্জাতিক আইনে পরিণত হল প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক জলবায়ু চুক্তি। বৈশ্বিক উষ্ণতা রোধে প্রথমবারের মতো ঐকমত্যে আসলেন বিশ্ব নেতারা। সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকা থেকে বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে সিরীয় সরকার ও রাশিয়ার 10 ঘণ্টার যুদ্ধবিরতি শুক্রবার শেষ হয়েছে। তবে স্বেচ্ছাসেবীরা জানিয়েছে, বেসামরিকদের এলাকা ছাড়ার জন্য সরকারি গাড়ি ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সত্ত্বেও বিদ্রোহীদের বাধার কারণে কেউ সরে যায়নি। ধারণা করা হচ্ছে, আলেপ্পোর উত্তরাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় অবরুদ্ধ এলাকায় আটকা পড়েছে প্রায় 2.5 লাখ মানুষ। বেশ কিছুদিন ধরে ওই এলাকাটি অবরোধ করে রেখেছে সরকারি বাহিনী। বিদ্রোহীরাও ওই অঞ্চলের দখল ধরে রেখেছে। এ পরিস্থিতিতে সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট ও ওষুধের অভাব। এছাড়া সেখানে চরম মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এদিকে যুদ্ধবিরতি চলাকালে বৃহস্পতিবার বিদ্রোহীদের ছোড়া রকেট, গোলা ও বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 সেনাসহ প্রায় 200 জন। আন্তর্জাতিক আইনে পরিণত হল প্যারিসে অনুষ্ঠিত ঐতিহাসিক আন্তর্জাতিক জলবায়ু চুক্তি। এ আইনের মাধ্যমে প্রথমবারের মতো বৈশ্বিক উষ্ণতা রোধে ঐকমত্যে আসলেন বিশ্ব নেতারা। চুক্তিটি সম্পাদনের 1 মাস পর শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন একে আইন হিসেবে ঘোষণা করেন। এর আগে 5 অক্টোবর 195টি দেশে এই চুক্তিতে স্বাক্ষর করে। এই আইনের ফলে 2021 সালের মধ্যে বাস্তবায়নের জন্য নীতিমালা নির্ধারণ করা সম্ভব হবে। এ বিষয়ে আলোচনার জন্য আগামী 7 নভেম্বর মরক্কোতে COP22 সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছরের ডিসেম্বরে COP21 সম্মেলনে প্রথমবারের মতো একটি জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্ব নেতারা। গত এপ্রিলে 175টি দেশ এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে।
চুক্তি অনুযায়ী বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে সিদ্ধান্ত হয়। দেখছেন আন্তর্জাতিক সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। প্যারিসের একটি শরণার্থী শিবির থেকে 3800 অভিবাসীকে নিবন্ধিত আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিতে শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। গণমাধ্যম জানায় শুক্রবার থেকে রাজধানী প্যারিসের স্টালিনগ্রাদ অঞ্চলের অস্থায়ী শরণার্থী শিবিরগুলো বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। এদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত রয়েছে কয়েকশো পুলিশ সদস্য। সরিয়ে নেওয়া অভিবাসীরা মূলত ইরিত্রিয়া, সুদান ও আফগানিস্তান থেকে এসেছে। অনেকেই আবার গত সপ্তাহেই এসেছিল ক্যালের শরণার্থী শিবির জঙ্গল থেকে, যা এখন গুড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এই অভিবাসীদের মধ্যে 2 থেকে 3 বছর বয়সী বেশ কিছু শিশু রয়েছে, যাদের নিয়ে মায়েদের ফুটপাতে বসে থাকতে দেখা গেছে। চিকিৎসার জন্য নিকটাত্মীয়ের সঙ্গে ভারতে গিয়ে স্মৃতিশক্তি হারানো গাইবান্ধার সালমা বেগম চলতি সপ্তাহে নিজ বাড়িতে স্বামী সন্তানের কাছে ফিরছেন। 19 মাস ধরে পশ্চিমবঙ্গের একটি সেফ হোমে আশ্রিত রয়েছেন 39 বছর বয়সী এই নারী। নাগরিকত্ব নিশ্চিত না হওয়ায় বাংলাদেশের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল তার। বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের কর্মকর্তারা সেফ হোম গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা এলাকার বাগান্ডা জনশিক্ষা প্রচার কেন্দ্র। রাজ্য সরকারের পরিচালিত এই সেফ হোমেই বিভিন্ন বয়সী 105 জনের সঙ্গে গত 19 মাস ধরে বসবাস করছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা সালমা বেগম। এক আত্মীয়ার সঙ্গে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর তাকে রেখে চলে যায় গোলাপী নামের সেই নারী। 2015 সালের 4 এপ্রিল হুগলি জেলার আরামবাগ রেল স্টেশন থেকে স্থানীয় পুলিশ উদ্ধারের পর আদালতের মাধ্যমে এখানে থাকার ব্যবস্থা হয় তার। দীর্ঘদিন মানসিক চিকিৎসার পর নিজের নাম পরিচয় জানাতে পারেন সালমা বেগম। এক মহিলার সাথে আসছে, সে মহিলা ছুঁয়ে গেছে, থাকতে মন চায় না, ঘুম ধরে না, বাচ্চার কথা মনে ওঠে, খালি বাড়ি যাওয়ার ধান্দা খুব। পরিচয় নিশ্চিত না হওয়ায় তার দেশে ফেরা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। সম্প্রতি কিছু মানবাধিকার সংস্থা বিষয়টি জানানোর পর এ ব্যাপারে উদ্যোগী হয় কলকাতার উপদূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের কাউন্সিলর BM জামাল হোসেন বাগান্ডায় গিয়ে সালমা বেগমের আবেদন গ্রহণ করেন। সুন্দরগঞ্জ থানায় যে ইউনিয়নের সে বাসিন্দা, সর্বানন্দ ইউনিয়ন, সেখানে আমরা কথা বলেছি। ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়ার সাথে কথা বলেছি। সুতরাং বাংলাদেশের নাগরিককে বাংলাদেশে পুনর্বাসন করা আমাদের দায়িত্ব। আমরা 2 দিনের ভিতর সব কাগজপত্র তৈরি করে তাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করব। সালমার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হওয়ায় খুশি সেফ হোমের সম্পাদক অসীম মুখার্জিও। সালমা যখন প্রথম এসেছিল আরামবাগ থানা থেকে, তখন ও মেন্টালি রিটায়ার্ড ছিল। তারপরে আমরা আমাদের যে সাইকিয়াট্রিস্ট আছেন এবং গভর্নমেন্ট থেকে যে সাইকিয়াট্রিস্ট আছেন, তার ওষুধ পেয়ে সালমা এখন অনেক ভালো, অনেক সুস্থ। সপ্তাহখানেকের মধ্যে যদি বাড়ি ফিরে যায় আমরা খুব আনন্দ পাবো। নির্দিষ্ট তারিখ না বললেও সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে সালমা বেগমকে দেশে পাঠানো সম্ভব হবে বলে মনে করছেন দূতাবাসের কর্মকর্তারা। সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলি। যুক্তরাষ্ট্র নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন মধ্যমায়ের নাগরিকরা। উচ্চবিত্তদের সমর্থন হিলারির প্রতি। জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবার হিলারির ইমেইল ফাঁসে রুশ সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে FBI। ভোট গ্রহণের দিন সন্ত্রাসী হামলার আশঙ্কা গোয়েন্দাদের। এবং ভারতের মহারাষ্ট্রে 12 স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, 7 শিক্ষক সহ 11 জন গ্রেফতার। বিস্তারিত তদন্ত শেষে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।